হওয়ার কারণে আমরা অবকাঠামো করি না, তারা করে দেয়, তারা আমাদেরকে দলিল পর্যন্ত দিয়েছে গাড়িটা। এখন তারা অনেক সময় আমাদের হুমকি ধমকিও দেয় যে আপনারা দলিল পর্যন্ত নিয়েছেন, ঘর করে দিয়েছি, কিন্তু আপনাদের কার্যক্রম তো সেভাবে চলে না এবং এদের ভবিষ্যৎ কি? তাহলে আপনাদের বিরুদ্ধে তো আমাদের অন্য মামলা করার দিকেও যেতে হয়, যেটা আপনারা এরকম কাজ করছেন। এরকম একটা বিরাট হুমকির আমরা সম্মুখীন। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে জনসংখ্যা খুবই কম, শিক্ষক 2 জন করে থাকার কথা, আমরা অনেক মাদ্রাসায় শিক্ষক 2 জন নেই, 1 জন করে কোনো রকম চালাবো। 4টা ক্লাসে 1 জন কিভাবে চালাবো? এটাও আমাদের অনেক অভিভাবকের মধ্যে হতাশার সৃষ্টি হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি হচ্ছে এবং শিক্ষার্থী কমে যাচ্ছে। এরপরে স্যার এখন চতুর্থ, অনেক জায়গায় আমরা ওয়ার্কার মানে কর্মী বা অফিস সহায়ক ছিল, সেটাও নাই, অনেকে চলে গেছে, সব নিয়োগ হয়নি। আমরা একটা স্থানীয়ভাবে কর্মী নিয়োগ করার জন্য পরামর্শ দিয়েছিলাম প্রকল্প দপ্তরে, যে আমাদের অন্তত ক্ষমতা দেন, সেটা দেওয়া হয়নি। আর শিক্ষকদের পদায়ন অথবা পরিবর্তন যেটা, সেখানেও মানে স্থানান্তর বা এই জেলা মানে এক উপজেলা থেকে আরেক উপজেলা, সেটাও আমরা কিন্তু বারবার চেয়ে পাইনি। কিন্তু অন্তত এটাও দেওয়া যেত, তাই আমরা যেখানে 2 জন আছে সমন্বয় করতে পারবো। পরবর্তী স্যার বলতে যেটা আমরা ভবিষ্যতে চিন্তা ভাবনা করবো। আর স্যার এখানে 1 থেকে 4th শ্রেণী বলা হয়েছে, কিন্তু শিক্ষক মাত্র 2 জন, এবং একজন হলো কওমি সাহেব আর একজন হলো আলিয়ানা সাহেব। তো কওমি সাহেব আলিয়ানা সাহেব আমাদের এখানে উদ্দেশ্য ছিল ধর্মীয় এবং আধুনিক শিক্ষার সমন্বিত একটা শিক্ষা ব্যবস্থা চালু করা। সেখানে একজন আধুনিক শিক্ষিত একজন লোক সরাসরি থাকতে পারে এবং আরেকজন শিক্ষক, মানে কওমি শিক্ষক তো আছেই, তারপর আলিয়ানা সাহেব একজন আছে, সেই সাথে সাধারণ শিক্ষক আরেকজন দেওয়া যায় এবং অতিরিক্ত আরেকজন, মোট 4 ক্লাসে 4 জন শিক্ষক না হলে পরিচালনা করা খুব কঠিন হয়ে যাবে। আর আমাদের অভিভাবক শিক্ষার্থীদের মাঝে একটা হতাশা সৃষ্টি হয়েছে, সেটা হলো কি যে আপনাদের এখানে পড়ে আমাদের ভবিষ্যৎ কি হবে, পরবর্তীতে আমরা কোথায় যাবো? একটা সার্টিফিকেট বৃত্তি অথবা প্রাইমারি স্কুলে গেলে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেয়, অথবা পঞ্চম শ্রেণীর ফাইনাল একটা পরীক্ষা আছে, যদিও আগে কিছু উঠে গেছে, আবার মানে আগে ছিল, তারপর ক্লাস 8-এ দেওয়া হয়। আপনাদের এখান থেকে আমরা পরবর্তী প্রতিষ্ঠানে যাবো, এটা ভবিষ্যৎ থেকে আমাদের ছেলেদের ভবিষ্যৎ। এছাড়া একটা বিরতি হয়েছিল স্যার, করোনাকালীন আমার বন্ধ হয়ে গিয়েছিল প্রকল্পটা, সে সময় অনেকদিন বন্ধ ছিল, তারপর প্রকল্প চালু হতেও আবার অনেকদিন দেরি হয়েছে, সেসব কারণে কিন্তু অনেক ছাত্র চলে গেছে, ঝরে পড়ে গেছে। সেখানে ছাত্র নতুন করে যখন বারবার বাধাগ্রস্ত হচ্ছে, নতুন শিক্ষার্থী কালেকশন করাটা খুবই চ্যালেঞ্জের সময়। অনেক জায়গায় সত্যিকার অর্থে এখানে আমরা হয়তো প্রকল্প চালানোর স্বার্থে কিন্তু হয়তো ভালো রিপোর্ট দিয়েছি, কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু অনেক ছাত্র নাই। এটা আমি আজকে ফ্রি পর্যায়ে সত্যি কথা বলছি। এটা উদ্ধার করার জন্য আমাদের কিভাবে প্রচেষ্টা নিতে হবে, বিশেষ করে ছাত্র এবং অভিভাবকদের মাঝে একটা হতাশা যে আছে, সেটা দূর করার জন্য ওই যে আমাদের কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটা অধীনে এটা নিয়ে আসার কোন ব্যবস্থা করা যায় কিনা, তাহলে অন্তত একটা ভবিষ্যৎ চ্যালেঞ্জটা আমরা মোকাবিলা করতে পারবো। বই পুস্তক আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ আমরা প্রশাসন থেকে মানে মাধ্যমিক শিক্ষার্থীদের মাধ্যমে আমরা বই পুস্তক পাচ্ছি। আর সবচেয়ে বড় পরিদর্শন মনিটরিং, আমাদের এখানে ম্যান পাওয়ার নাই, গণশিক্ষার মাধ্যমে দেওয়া হয়েছে, কিন্তু তাদের আবার ভাতা দিয়ে বন্ধও করে দেওয়া হয়েছে, হয়তো আর্থিক বিধিবিধানের কারণে। তা আমার পরামর্শ হচ্ছে এখানে আলাদা একজন ফিল্ড অফিসার, জেলা পর্যায়ে একজন ফিল্ড অফিসার এই নতুন বিবৃতিতে ঢোকানো যায়, একজন অফিস সহকারী মুদ্রাক্ষরিক এবং হিসাব রক্ষক, এই 2টা পোস্ট জেলা পর্যায়ে রাখা যায়। আর উপজেলা পর্যায়ে যদি সুপারভাইজার ওই বিষয়টা করা যায়, যে অন্তত তাদের ভাতা দিয়ে সুপারভিশনের দায়িত্ব দেওয়া হয়, সেটা যদি হয়, না হলেও একজন ফিল্ড অফিসার কিন্তু একটা জেলায় 2টা করে আছে, মাত্র উপজেলাগুলোতে সেগুলো করতে সহজ হবে, কঠিন হবে। এটা অন্তত জেলা পর্যায়ে ফিল্ড অফিসার, একজন ফিল্ড অফিসার এবং একজন অফিস সহকারী বা মুদ্রাক্ষরিক এবং হিসাব রক্ষক, এই বিষয়গুলো যদি সামনে আনা যায়, ইনশাআল্লাহ আমাদের প্রকল্প মানে ধারাবাহিকতা বজায় থাকবে এবং এটা অভিভাবক এবং গ্রামীণ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে একটা আশার সঞ্চার হবে। আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়, ওনাকে ওনার জোরালো নেতৃত্বে এবং আশা করি এই বিষয়টা আমাদের একটা ঐতিহাসিক দিক রয়েছে, হযরত আকরাম রাদিয়াল্লাহু আনহুর সাথে জড়িত, সাহাবের সাথে ইসলামের কাছের যুগের যে কাজ, সেই হিসাবে তিনি এটা আরো গুরুত্ব সহকারে নেবেন ইনশাআল্লাহ আশা করছি। আচ্ছা, আমি একটা বিষয় 1 মিনিট বলতে চাচ্ছি, যে আমাদের ইসলামিক ফাউন্ডেশন এই নতুন বাংলাদেশে অনেক জায়গায় পরিবর্তিত এই বাংলাদেশে আপনাদের স্যার স্বাগত জানাচ্ছি।
আমরা সেই পরিবর্তনের পুরো হাওয়া সব জায়গায় পাচ্ছি, কিন্তু এখানে আমরা সেই লক্ষণীয় পরিবর্তন দেখতে পাচ্ছি না। একটা দ্বিতীয় হচ্ছে যে আমরা ছাড়া অনেক দিন থেকে বলছি, আমি নিজেই 1994 সালে চাকরিতে যোগদান করেছি সহকারী পরিচালক, এখনো আমি সহকারী পরিচালক, আমার চাকরিও শেষ পর্যায়ে। এই বিষয়গুলো আমরা কি কারণে বঞ্চনার শিকার হলাম, কাদের কারণে হলাম, আমি গত পরশুদিন দেখলাম স্যার আপনারা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুসারে আপনারা 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন করেছেন, কমিটি করেছেন, যে সারা দেশে কেন কি কি দুর্নীতি হয়েছে, কি কারণে তারা এসব জড়িত। সেই জন্য আমি মনে করি ইসলামিক ফাউন্ডেশনের যাদের কারণে এই দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, অবিচার হয়েছে, জুলুম হয়েছে, সেজন্য একটা স্বাধীন তদন্ত কমিশন কমিটি গঠন করতে পারেছে এবং এর মাধ্যমে কারা এর পেছনে দায়ী তাদের চিহ্নিত করে তাদের আইনের আয়তা নিয়ে আসেন, তাহলে আমার মনে হয় এই প্রতিষ্ঠানকে আপনারা সংস্কার করে নতুনভাবে গড়ে তুলতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।